সবাই একটু অন্যরকমভাবেই কাটাবে। আমার কাটানো তো দেখা যাক। এইটা খাবো। একটা দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাজও শুরু। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। নতুন দিন, নতুন সকাল, চলে এলাম তোমাদের সামনে। বাজলো এখন 8:20, আর আজকে হচ্ছে 2রা মে, রবিবার। একদমই তাই, হ্যাপিওয়ালা সানডে। তো সানডে, রবিবার সবার খুব ভালো কাটুক। আর নিশ্চয়ই রবিবার দিন অনেক বাড়িতেই এখনও চল রয়েছে মাটনের। তো মাটন রান্না হবে বা অন্যান্য কোনো ভালো খাবার হবে। এটা সাধারণত হয়, সব দিন মানুষ একরকম চলার পর একটা দিন একটু অন্যরকম কাটায়। তো সেই রকম নিশ্চয়ই তোমরা সবাই একটু অন্যরকমভাবেই কাটাবে। আমার কাটানো তো দেখা যাক কীভাবে কাটাই। অনেক দিন পর গতকাল বাইরে বেরিয়েছিলাম বাজার করার জন্য, প্রচুর সেই বাজারপত্র এসেছে। আবার কবে বেরোবো জানি না, তবে একটু উদ্যোগ করে হয়তো বেরোতে হবে, বেরোবো। দেখি, ইচ্ছে আছে হয় কি না সেটা। তবে আজকে নয়, আজ যেহেতু আমার রবিবার যোগার স্যার আসেন, তো আজকে নয়, অন্য কোনো দিন দেখা যাক কবে সেটা আবার। তবে একটু আধটু বেরোবো বলে ভাবছি এখন। যদি মানে রেগুলার নয়, হয়তো একদিন গেলাম কোনো বান্ধবীর বাড়ি দেখা করতে, অনেক দিন দেখা হয়নি, একটু মনে হয়। তো দেখা যাক সেগুলো। তো শুরু তো করে দিলাম আজকের দিনটা। এখনও পর্যন্ত আমার যা ব্রেকফাস্ট করব সেটা দেরি আছে একটু। রিঙ্কু ঘুমিয়ে আছে, ওঠেনি এখনও, তো উঠবে তারপরেই করব। একটু ব্রেকফাস্ট করে তারপরে আমি একটু কাজ শুরু করব। রান্নাঘরের কাজ কিছু এখনও বাকি আছে, সেইগুলো করব। কালকে যেগুলো এসছে সেইগুলো সব মানে রাখতে হবে। তো সেটা রিঙ্কুর সঙ্গে আমিও করব আর কি, রিঙ্কু আমাকে হেল্প করবে, ওগুলো আমি করব। তো এই হচ্ছে আজকে যে কিছু কাজকর্ম করব এই বলেই। তো চলো দিনটা শুরু করে দিলাম। আর আমাদের আজকে কি রান্না হবে ঠিক জানি না, তার কারণ আমি জানি না মিস্টার চ্যাটার্জি কী খাবেন, কী খেতে চাইবেন। তবে একটুখানি বাজারে যাওয়ার কথা ছিল রিঙ্কুর। দেখছি এখন ওঠার পর বাজারে যদি যায় তাহলে ওনার জন্য মাছ টাছগুলো আনবে একটু। তো কী হবে সেটা, আর আমার নিয়ে তো ব্যাপার নেই, আমি যা হোক একটা কিছু খেয়ে নেব। হয়তো ব্রেকফাস্টটা করলাম, লাঞ্চটা স্কিপ করলাম, এরকমও হতে পারে। তো দেখা যাক কি হচ্ছে, কি করলে কি হচ্ছে সেটা পরে। আগে শুরু করে দিই, চলো। আমার সব ভালোবাসার মানুষ, আমার সুন্দর ছোট্ট এই পরিবারটা নিয়ে আমি আজকে দিনটা এগিয়ে নিয়ে যাই। ভালো কাটুক তোমাদের হ্যাপিওয়ালা সানডে। আমার সঙ্গে থাকো সারাদিন, অনেক গল্প, অনেক আড্ডা দেবো। তো সকাল হওয়ার পরেই যে যে কাজগুলো করার সেগুলো অলরেডি শুরু করে দিয়েছি। প্রথমেই আগে আমার বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা, বালিশগুলো ঠিকঠাক করে রাখা, আর মোবাইল, রিমোট এই সমস্ত গুছিয়ে রাখা। তো চলো এই কাজগুলো সেরে নিই, তারপরে যাব রান্নাঘরে। একটু জিরের জল আর মৌরি ভেজানো জল রয়েছে, সেটা খাবো। তারপরে চা পর্ব হবে, তারপরে অন্যান্য কাজ শুরু করব। তো চলো আগে বিছানাটা ঝটপট ঝেড়ে ফেলি। জল ভেজানো নিতে এলাম, জিরে আর মৌরির জল। দেখো মানুষের গ্লাসে করে ভেজায়, রিঙ্কুর কাণ্ড দেখেছো, বাটিতে। এইটা খাবো। চলো, আমি আসলে আগে তো উষ্ণ করে খেতাম, মানে জলটা ফুটিয়ে অর্ধেক করে জিরের জল খেতাম, যেটা ওয়েট লসের। কিন্তু স্যার বলছেন যে না, ওটা গুণযোগার স্যার জিনিস, যে ওটা খারাপ ফুটিয়ে নিলে। এমনি এবং মৌরি ভেজানো পেটের জন্য, কোলনের যে ব্যাপারটা, সেই জন্য। তাই জন্য জিরে আর মৌরি একসঙ্গে ভিজানো সেই জল। চলো এটা খাই, একটু পরে চা খাই। রিঙ্কু বাজার যাবে, বাজার করে আসুক, তারপর এখানে রান্নাঘরে আমার কাজ আছে, সে কাজগুলো করবো। আর কি বাজার করে আনছে দেখি তারপরে।
হ্যাঁ কি বলছো? তোমার তোমার তো ধূপকাঠিগুলো আছে তো, ধূপকাঠি করে আছে, তেলেও তো আজকাল যায় না। ধূপকাঠি দিও, মশার অত্যাচার, মশার কামড়। চলো তোমার ইয়ে করে মুখ চোখ ধুয়ে চাটা বসাও, বসিয়ে আমাকে এই করো। চলো ততক্ষণ আমি একটু খবরের কাগজটা করি, আর চাটা খেয়ে তারপরে আমি ও বাজার যাবে, আমি ততক্ষণ একটু রান্নাঘরে কাজ করব। যদিও বলছে, রিঙ্কু বলছে না, টুলের ওপর উঠে আপনি যদি পড়ে যান, টুল ছোটো দেখবো, চেষ্টা করে যতটা হয় এগিয়ে রাখা। কারণ আজকে কোনো ঝিমানি টিমানি ব্যাপার নেই, যদিও রাত্রে 2:30টার পর ঘুমিয়েছি, তাও বাদ বাকিটা ঘুমিয়েছি বলে। ঘুমটা হলে না তখন ফ্রেশ লাগে। আর ঘুম যদি বেশি হয়ে যায় তাহলেও ধরো সেই রেস্টটা কাটতে দেরি, উঠতে দেরি। যেহেতু আজকে অনেকটা আগে উঠেছি, তাই জন্য একদম ঝরঝরে ফ্রেশ, তাই জন্য কাজের এনার্জি আলাদা, মানে পাওয়া যাচ্ছে যে না কাজগুলো করব যতটা সম্ভব। যেদিন পারি না সেদিন তো পারি না, জানো, কিছু করার নেই। তো চলো সঙ্গে থাকো, আবারও আসবো ঘুরে ফিরে, কাজ করব কিছু, আর কিছু বকবো তোমাদের সঙ্গে, বক করবো। রিঙ্কু বাজার যাচ্ছে, ওকে দরজাটা খুলে দিলাম, ও বাজারে চলে গেলে দরজা বন্ধ করে আমি এবার কাজ শুরু করব, মানে রান্নাঘরে ঢুকবো, যে কাজগুলো করার কথা সেগুলো করব। আবার কি হলো, কি ফেলে গেছে, মোবাইল ফেলে গেছে না কি ফেলে গেছে, কি আনতে গেল, ততক্ষণ আমি তালাটা খুলে একটুখানি বাইরে, কিছুই দেখা যায় না, এই দিক দিয়ে তো কিচ্ছু দেখার নেই, সব ফ্ল্যাটের সবার ঘরের দরজা বন্ধ, করিডোরে শুধু, তবুও আর কি সব সময় ঘরের ভেতর বন্ধ থাকি, তো এইটুকু খুলে করিডোরটা দেখাই মনে হচ্ছে এখন অনেক কিছু। তো যাকগে, কোথায় গেল রিঙ্কু দেবী, সময় লাগাচ্ছে, আর আমি দাঁড়িয়ে আর কি করব। এইখানে সোফাটা রয়েছে বলে, সোফাটার সরে এসছে, ঠিক মতো রাখা নেই বলে দরজাটা পুরোটা খুলছে না। কাজ চলে যাচ্ছে, সেরকম তো কোনো কিছু আসা যাওয়া হয় না, সেই জন্যে সেরকম দরকার পড়লে তখন হবে। তো চলো দেখি রিঙ্কু দেবী কতক্ষণে আসেন, তবে তাকে রওনা করিয়ে আমি কাজে নামতে পারবো। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। এই সমস্ত কৌটো কাউটি এগুলো, যেগুলো কোনটা দরকারি, কোনটা অদরকারি, কোনটা জিনিস গেছে, মানে একবারে এই সমস্ত দেখতে, সেইগুলো বেছে বেছে এবার আমি কাজ শুরু করব, সেগুলো পরিষ্কার করব, যেগুলো কিছু ঝাড়াঝাড়ির আছে সেগুলো করব, মশলাপাতি এই সবগুলো। তো চলো জোর কদমে কাজ শুরু করি। সব কৌটো নামালাম, যেগুলো পরিষ্কার করার মাজার সেগুলো বাইর করে দিলাম, আর একটু ডাল, কোথাও একটু অড়হর ডাল, অল্প কোথাও একটু কলাইয়ের ডাল, এরকম অল্প অল্প যেগুলো আছে সেগুলো আবার ঝেড়ে ঝুড়ে, সুজি ছিল সেটাকে ঝেড়ে ঝুড়ে সব আলাদা করে ভালো করে আবার রাখছি। একটু অড়হর ডাল ভিজিয়ে রাখলাম, যদি সম্ভব হয় রাত্রিরে, আর যদি রাতে না হয় তো আগামীকাল আমি অড়হর ডালটা করব, একটা অন্য প্রিপারেশন হয় দই দিয়ে, সেটা করব, তাহলে রাত্রিরে ধরো 1 বাটি ডাল আর একটা রুটি খেলেই হয়ে যাবে। তো চলো এই কাজগুলো করি। প্রচণ্ড গরম, ভীষণই গরম লাগছে, যেহেতু এই কাজগুলো করছি বলে আমি আর মানে ঘেমে নিয়ে তো যাচ্ছি, জানোই রান্নাঘরে, তো হাঁপাতেই করছি, কাজগুলো করতে হবে। আর কারণ নিজের কাজ নিজে করাই ভালো, আমার মনোপুত হয় না, আর রিঙ্কুকে দিলে সেভাবে করতেও পারবেন না। তো চলো করি। চলো সব এই সুজিটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিচ্ছি, কৌটোটা মুছে আবার এটা ঝেড়ে নিয়ে ভালো করে আবার ভরে রাখি। আসলে কি, নিজে না দেখলে যা হয় জানোই, সবটা লোকের উপর ছেড়ে দিলে
চলে না সংসারে। আসলে শরীরের কারণে হয়তো আজকাল একটুখানি ধীরে চলো নীতি নিচ্ছি বা পেরে উঠছি না, তবে আগেও কয়েক মাস আগেও কি শরীর এর থেকে বেশি ভালো ছিল না, কিন্তু তখনও করেছি। আসলে করতে হলে করি, ঘেমে নিয়ে একাকার দেখো, তাই বাধ্য হলাম এখন রান্নাঘরের ফ্যানটা চালাতে। একটুখানি হাওয়া খেয়ে নিয়ে আবার ঘেমে একবারে হয়ে গেছি, প্রচণ্ড ঘামছি, তাই জন্য মনে হলো ফ্যানটা চালিয়ে একটু ফ্যানের হাওয়া খেতে খেতে কাজ করি। কত কথাই তো মনে হয় কাজ করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবি। যেমন ভীষণভাবে আমি অনেক রকম ভিডিওস দেখি ইউটিউবে, যেগুলো বিশেষ করে দেখি অনেক সমাজকর্মীরা অনেক কাজ করছেন, যেগুলো সেগুলো এখন ভীষণ দেখা যাচ্ছে। সেটা হচ্ছে ডিভোর্সের হার ভীষণভাবে বাড়ছে সমাজে। মানে কি বলতো, মানুষের সবার মধ্যেই সহনশীলতা ব্যাপারটা অনেকটাই কমে যাচ্ছে। সে কি মেয়েদের বলো কি ছেলেদের বলো, উভয় পক্ষেরই। কখনো এক পক্ষের দোষ হয় না, দুপক্ষেরই হয়। সেখানে সহনশীলতা ব্যাপারটা ভীষণভাবে কমে যাচ্ছে। হয়তো বিয়ের দেখা যাচ্ছে 1.5 থেকে 2 বছরের মধ্যে একটি শিশু সন্তান জন্ম নিচ্ছে, তারপরেই দেখা যাচ্ছে বনিবনা হচ্ছে না, বা সন্তানের জন্মের আগে থেকেই হয়তো তাদের মধ্যে বনিবনা ছিল না, এবং সেগুলো খুব সামান্য সামান্য কারণে, যেগুলো হয়তো ওভারকাম করা যায়, কিন্তু তারা কেউই সে ব্যাপারটা চেষ্টা করছেন না। তো তার ফলে সংসার ছেড়ে মেয়েটি যখন চলে যাচ্ছে, ছেলেটিরও হয়তো আগ্রহ থাকছে না তাকে আবার ফিরিয়ে আনবার, বা মেয়েটির পরিবারের লোকরাও কিন্তু সেভাবে উদ্যোগ নিচ্ছেন না যে বিষয়টা মানিয়ে নিয়ে সংসার করার। হ্যাঁ, অন্যায়টা অবশ্যই কেউ মানবে না। যদি কখনো কোনো মেয়ে অত্যাচারিত হয় শ্বশুরবাড়িতে, সেটা মেনে নিয়ে সংসার করা কখনোই উচিত না। কিন্তু এখন দেখছি ধৈর্যটা বড্ড কমে গেছে, বড্ড ছোট ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে। আবার আকছার দেখতে পাই মাঝখানে কোনো তৃতীয় পক্ষ উপস্থিত হচ্ছে, যে কারণেও এই বিয়েগুলো ভেঙে যাচ্ছে। তো বিয়েটা আমাদের দেশে যেটাকে এখনও একটা ইনস্টিটিউশন হিসেবেই ধরা হয়, সেখানে যদি এরকম ঘন ঘন হতে থাকে, এবং এখন আগে আমরা জানতাম হয়তো সেলিব্রিটিরা একের অধিক বিয়ে করেন, কিন্তু রান্নাঘরের কাজ আপাতত সেরে ঘরে চলে এসেছি, এখন ওষুধ খাবো, ওষুধ খাওয়া হয়নি। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, কিন্তু যেটা দেখা যাচ্ছে এখন যে ভীষণ তুচ্ছ কারণে বিয়েগুলো ভেঙে দিচ্ছে, এবং বাড়ির লোকজনও আবারও মানে এক জায়গায় বিয়ে ভেঙে দেওয়ার পর আবার বিয়ে দিচ্ছেন। মানে যেটা বলছিলাম আমি, যে আগে সেলিব্রিটিদের দেখা যেত যে হয়তো একটি বিয়ে টিকলো না, আবার বিয়ে করছেন, সেটা টিকলো না, আবার বিয়ে করছেন। এখন সাধারণ মানুষদের মধ্যে এই প্রবণতা দেখা দিচ্ছে। তো যাকে আমি একটু এখানে বসে পড়লাম এবার একটুখানি নিউজ শুনতে। নিউজগুলো আমি ইউজুয়ালি এখন ল্যাপটপেই করি, যেহেতু ল্যাপটপটা আমাকে একটু মানে কি বলবো, একটু প্র্যাকটিস করতে হবে। অন্য কাজ কিছুই করতে পারছি না, কেবল এই নিউজ শোনা বা গান শোনা বা অন্যান্য কিছু। গান টানগুলো যদিও শুনি না, নিউজটাই আমি মেইনলি শুনি। তো যাই হোক, এটাই মনে হলো যে আজকাল আমাদের ধৈর্য খুব কমে যাচ্ছে, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে, এবং বিয়েটাকে অনেকেই ছেলে খেলা হিসেবে নিয়ে নিচ্ছে। তো এই জিনিসটা হলে ভবিষ্যতে সত্যিই দেখো, সন্তানদের বিয়ে দিতে গেলে বাবা মারা তো এরপর চিন্তা করবে, কারণ এখনও একটি বিয়েতে মানে সামাজিক মতে যেখানে বিয়ে দেওয়া হয়, সেখানে যথেষ্ট আর্থিক দিক থেকেও যথেষ্ট সেটা খরচা করেই দেওয়া হয়। মনের মতো করে বাবা মা চান যা তাদের সাধ্য অনুযায়ী বিয়েটা দিতে। সকালে যে কথাটা বলছিলাম বন্ধুরা, বলতে বলতে অর্ধ সমাপ্ত থেকে গেছে। এখন এলাম, এখন বাজে 11:37, আমার খাওয়া হয়নি এখনও, খাবো। তো যেটা বলছিলাম যে বাবা মা অনেক শখ করে তাদের সাধ্য অনুযায়ী বিয়েটা দেন, কিন্তু দেখা যাচ্ছে এখন 1.5-2 বছর কি ম্যাক্সিমাম 4-5 বছরের বেশি বিয়ে টিকছে না, সেই বিয়েগুলো ভেঙে যাচ্ছে। তো এখন তো আমার মনে হয় যে বিয়ে দিতে গেলে বাবা মা অনেক চিন্তিত হবেন, ভাববেন যে এত খরচ করে, এত শুধু টাকা পয়সার ব্যাপার নয়, সমস্ত ইমোশন জড়িয়ে থাকে, সমস্ত কিছু ভালো লাগা ভালোবাসা সব কিছু জড়িয়ে থাকে, সন্তানের মঙ্গল জড়িয়ে থাকে, তার ভবিষ্যৎ জড়িয়ে থাকে। তো সব কিছুর পর দেওয়ার পর যদি সেই বিয়েটা মানে শেষ পর্যন্ত
মানে একটা সুন্দর পরিণতি না পায়, যদি মাঝপথেই ভেঙে যায়, মাঝপথও নয়, জীবন শুরুর মুহূর্তেই যদি সেই সংসারটা ভেঙে যায়, তখন তো অবশ্যই খারাপ লাগা তৈরি হয়, তাই না বন্ধুরা? তো আমার তো তাই মনে হয়। এগুলো দেখছি বিভিন্ন সামাজিক মানে সমাজকর্মীরা কাজ করছেন, দেখছি বিভিন্ন মানে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখছি সমাজকর্মীরা কাজ করছেন এগুলো নিয়ে বেশি, যেখানে চাইছেন তারা বিয়েটা জোড়া দিতে, কোথাও সফল হচ্ছেন হয়তো সাময়িকভাবে, কোথাও একেবারেই হচ্ছেন না, সেখানে তারাও নিজেরাই মানে উদ্যোগ নিয়ে ডিভোর্সটা করিয়ে দিচ্ছেন। তো এটা ভীষণভাবে দেখা যাচ্ছে, মানে যারা কাজ করেন এখানে, তোমরা নিশ্চয়ই দেখো সেই সব চ্যানেল, অনেকের দেখছি আমি যারা এগুলো করেন, তো দেখে এগুলোই আমার মনে হয় আর কি, মানে অনেকগুলো দেখি আমি, সব ধরনেরই দেখি জানো তো, সব রকম আমি রাজনীতির আলোচনা দেখি, আমি এই সমাজের এই সমস্ত আলোচনা দেখি, কোনো সেলিব্রিটিদের বক্তব্য শুনি, মানে এগুলোতে কি হয়, বিভিন্ন বিষয়ের মানুষের মনুষ্য চরিত্র সম্পর্কে আমাদের একটা অনেক মানে অভিজ্ঞতা হয়। এগুলো যত বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন জিনিস যত দেখবো, যত দেখি, বিভিন্ন বিষয় সম্পর্কে মানে একটা ধারণা তৈরি হয়। তো এক একটা ক্ষেত্রের এক এক রকম আলোচনা, কিন্তু তার মধ্যে দিয়ে সবটাই তো মানুষের জীবন নিয়েই আলোচনা, তো অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়, যে কারণে আমি সব রকম অনুষ্ঠানগুলোই এগুলো দেখি। তো সেগুলো থেকেই কোথাও মনে হয়েছে যে আমাদের এরকম যে এখন ধৈর্যটা অবশ্যই কমে যাচ্ছে, একটা সংসার সুষ্ঠুভাবে চালানোর জন্য ধৈর্যের খুব প্রয়োজন, কিন্তু সেটা কমে যাচ্ছে দুপক্ষেরই, শুধুমাত্র মেয়েদের কমছে তা নয়, শুধুমাত্র ছেলেদের কমছে তা নয়, দুপক্ষেরই ধৈর্য খুব কমে যাচ্ছে, এবং অবশ্যই তার সঙ্গে অভিভাবকদের ধৈর্যও কোথাও কমে যাচ্ছে। হয়তো তারা আর আগের মতো জোর দিতে পারেন না, বলেন না, আজকাল আর সন্তানদের উপর মা বাবা সেরকমভাবে বলতে পারেন না, এটাই হয়তো জেনারেশন গ্যাপ, সেভাবে কিছু চাপিয়ে দেওয়া যায় না, চাপিয়ে দেওয়াটা ঠিকও নয় যদিও। আমি আবারও বলি, কখনো অত্যাচারের শিকার হয়ে কেউ অত্যাচারিত হয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকুক, স্বামীর ঘরে পড়ে থাকুক, এটা কাম্য নয় কখনোই, কিন্তু তাই বলে খুব তুচ্ছ বিষয়ও ঘর ছেড়ে বেরিয়ে আসাটাও কাম্য নয়, বিশেষত যখন সন্তান থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন অনেকটাই কথা হলো, অনেক কিছু, আজকে অনেক কাজও করেছি রান্নাঘরে, তো অনেক রাতও হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করবো, তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আর আনন্দে থেকো সবসময়, আর আমার পাশে যেরকম আছো সেভাবেই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার খুব ভালো লাগবে। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে বন্ধুরা আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো।